ড্রামার শুরুতে আমরা সুহা নামের একটা কিউট মেয়েকে দেখি, সে গাড়ি চালিয়ে সিটিতে যাচ্ছিল। তখনই কেউ তাকে কল করে বলে আপনি ওখান থেকে ফিরে আসেন, সিটিতে যেন না। ওই সময় হঠাৎ সুহার কারের সামনে একটা ছেলে চলে আসে। সুহা কার থেকে নেমে আসে ছেলেটাকে হেল্প করার জন্য। ছেলেটার গায়ে রক্ত লাগানো ছিল। সে ছেলেটার পালস চেক করে বুঝতে পারে ছেলেটা চরমভাবে জখম অবস্থায় আছে। তখনই হঠাৎ ছেলেটা চোখ খুলে আর সোয়ার হাতে ছুরি দেখে ছেলেটা উঠে সোয়াকে চেপে ধরে আর বলে তুমি কে। এটা বলে সে আবারও সেন্সলেস হয়ে যায়। আর এই সুযোগে সোহা একটা ফিয়ার পিন নিয়ে ছেলেটার বুকে ঢুকিয়ে দেয়। এটাতে ছেলেটা অজ্ঞান হয়ে যায়। আর ডিয়ার, এই ছেলেটা কিন্তু আমাদের হিরো ইয়ং অজ্ঞান হয়ে গেলে সোহা মনে করে এবারের মতো আমি বেঁচে গেলাম। তবে তখনই ওখানে বহু গুন্ডারা চলে আসে এবং তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। ওই গুন্ডারা ইয়ং আর সোহাকে ধরে নিয়ে যায় এবং একটা পুরানো ফ্যাক্টরির ভিতর তাদেরকে বন্দি করে রাখে। সোহা একটা খাটের উপর বেহুশ অবস্থায় ছিল। তখনই তার কাছে একটা গুন্ডা এসে খারাপ কাজ করতে গেলে সোহা গুন্ডাটিকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর সোহা ওখান থেকে ছুটে পালাতে যায়। তবে সে সামনে দেখে ইয়ং এক এক করে সমস্ত গুন্ডাদের মেরে দিচ্ছে। এটা দেখে সোহা ভয় পেয়ে যায় আর বলে তুমি আসলে কে। তখন ইয়ং বলে তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে কেন। সোহা বলে আমি তোমাকে মারার চেষ্টা করিনি, আমি আসলে তোমার পালস দেখে বুঝতে পেরেছিলাম তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এজন্য তোমাকে বাঁচাতে তোমার বুকে পিন ঢুকিয়েছিলাম। আমি আসলে একটা ডক্টর। এটা শুনে ইয়ং আর কিছুই বলে না। তখনই একটা গুন্ডা তাদের ওখানে চলে আসলে ইয়ং লোকটিকে হেডশট মেরে নকআউট করে দেয়। এটা দেখে সোহা আরো ভয় পেয়ে পালাতে যায়। তবে ইয়ং তাকে ধরে বলে এখান থেকে পালাতে গেলে তুমি বাঁচতে পারবা না, কারণ চারিদিকের গুন্ডারা তোমার আর আমার উপর নজর রাখছে। তুমি বাঁচতে চাইলে আমাকে ফলো করো। এরপর ইয়ং সোহাকে কোলে করে সমস্ত গুন্ডাদের মারতে মারতে বেরিয়ে যাচ্ছিল। গুন্ডাদের সাথে ফাইট করতে করতে একটা পর্যায়ে ইয়ং অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন সোহা ইয়ং এর কাছে আসে ইয়ংকে কেয়ার করতে। তবে ইয়ং সোহাকে বলে এখানে আর কেউ নেই, এই সুযোগে তুমি এখান থেকে পালিয়ে যাও। সোহা যখন এখান থেকে ছুটে পালাচ্ছিল তখন গুন্ডাদের লিডার ডোয়াং তার গ্যাংদের নিয়ে চলে আসে এবং সোহাকে আর যেতে দেয় না। ডোয়াং ইয়ংকে বলে শেষমেশ তুমি আমার লোকদের কাছে ধরা খেয়েছ। ইয়ং বলে আমার ধরার ক্ষমতা কারোর হয়নি, আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। গুন্ডা ডং বলে এই সুন্দরীকে, একে শেষ করতে হবে, না হয় আমরা যে ড্রাগ ডিলার এটা সে বাইরে গিয়ে সবাইকে বলে দিবে। ডং যখন সোহার দিকে গান ধরে তখন সোহা খুবই ভয় পেয়ে যায় আর ইয়ং এর দিকে তাকায় আর কান্না করতে করতে বলে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। তবে ইয়ং তাকে কোনো হেল্প করে না। ডং তখন ইয়ংকে গান দিয়ে বলে তুমি এই মেয়েটাকে নিয়ে এসেছো, তুমি শেষ করে দাও। এরপর ইয়ং সোহার দিকে গান ধরে সোহাকে শেষ করে দেয়। তবে না, সে সোহাকে মারেনি, সে পাশেই ফায়ার করেছে। ইয়ং ডংকে বলে আমি এই মেয়েটাকে কিছুদিন ইউজ করে মজা মাস্তি করে এরপর বিক্রি করে দিব। এটা বলে সে সোহাকে কাঁধে উঠিয়ে ভিতরে নিয়ে যায়। এটা দেখে গুন্ডাদের লিডার ডং সবাইকে বলে আমি কখনো ইয়ংকে কোনো মেয়েকে টাচও করতে দেখিনি, আর সে এই মেয়ের সাথে রোমান্স করতে চাচ্ছে, এর মানে কোনো ঘাবলা আছে, তোমরা সবাই ওর উপরে নজর রাখবে। ওদিকে ইয়ং সোহাকে রুমে নিয়ে তার কলেজে যাওয়ার চেষ্টা করতে থাকে, কারণ ইয়ং বুঝতে পারে গুন্ডারা দরজায় এসে তাকে ফলো করছে। সোহা তো চিৎকার করছিল, তাই ইয়ং বলে তুমি আরো চিৎকার করো যাতে করে বাইরে দাঁড়িয়ে থাকা গুন্ডারা মনে করে আমি তোমার সাথে জোর করে রোমান্স করছি। এরপর ইয়ং সোহাকে রুমে নিয়ে তার হাত বেঁধে রুম থেকে চলে যায়। সোহা তো ইয়ংকে বিশ্বাসই করতে পারছিল না, তাই সে এখান থেকে পালানোর প্ল্যান করে। এদিকে ইয়ং মাস্ক পরে ওখান থেকে চলে যায়। ইয়ং চলে যাওয়ার পর সোহা বেলকানিতে গিয়ে কাপড় বেঁধে নিচে নামার চেষ্টা করে। আর আমরা ইয়ংকে অন্য একটা রুমে দেখি, সে জরুরি একটা পেন ড্রাইভ আছে ওটা খোঁজার চেষ্টা করছিল। আর এদিকে গুন্ডারা রুমের দরজা খুলে ভিতরে চলে আসে। তারা সোহা আর ইয়ংকে খুঁজে পাচ্ছিল না। তখন তারা ওয়াশরুমের শব্দ পেয়ে ওয়াশরুমে আসলে দেখে ইয়ং তো সোহার সাথে জোর করে রোমান্স করছে। ইয়ং বলে তোমাদের সাহস কিভাবে হয় দরজা নক না করে ভিতরে আসতে। ইয়ং এর এমন রাগ দেখে সমস্ত গুন্ডারা ওখান থেকে চলে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সোহা পালাতে গিয়ে হাত পিছলিয়ে পড়ে যাচ্ছিল। তবে ইয়ং এসে তার হাত ধরে নেয় এবং তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে সাথে করে ওয়াশরুমেও নিয়ে আসে, যাতে গুন্ডারা মনে করে তারা ওয়াশরুমে রোমান্স করছে। তবে যখন ইয়ং সোহাকে কিস করতে গিয়েছিল তখন সোহা ইয়ংকে কামড় মেরে দিয়েছিল। এটাতে রেগে ইয়ং সোহাকে জোর করে কিস করে নেয়। সোহা বলে আমি ওদের সাথে তোমার বিষয়ে সবকিছু বলে দিব। ইয়ং বলে তুমি কাকে ভয় দেখাচ্ছ, মৃত্যু আমাকে দেখে ভয় পাই। এটা বলে সে সোহার পায়ে একটা ডিভাইস লাগিয়ে দেয় আর বলে এটা যদি তুমি খুলে ফেলো তাহলে কিন্তু তুমি বাঁচবে না। এটাতে সোহা ভয় পেয়ে যায়। তখন ইয়ং তাকে নরম গলায় বলে দেখো এখান থেকে বেঁচে ফিরতে গেলে আমি তোমাকে যা যা বলি তুমি তাই তাই শোনার চেষ্টা করো। তবে সোহা এখনো ইয়ংকে বিশ্বাস করতে পারছিল না। ওদিকে ডং তার গ্যাংদের বলে এখান থেকে একটা পেন ড্রাইভ হারিয়ে গিয়েছে, এখানে তো বাইরের লোক আসতে পারবে না।
তাহলে এটা কে করেছে, এবং তারা সবাই ইয়ং এর প্রতি সন্দেহ করতে থাকে। এরপর দেখি সোহা গোসল করতে ওয়াশরুমে যায় আর ইয়ং দরজার বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করে। ওয়াশরুমের ভিতরে গিয়ে সোহা ওই ডিভাইসটা খোলার চেষ্টা করে, তবে কোনোভাবেই সেই ডিভাইসটা খুলতে পারে না। খানিকটা পর সে বের হয়ে এলে ইয়ং বলে, তুমি এত সময় ভিতরে কি করছিলে? আর সে দেখে সোহা শুধুমাত্র শার্ট পরে আছে, তার নিচে কিছুই পরা নাই। এটা দেখে ইয়ং তার নিজের শার্ট খুলে সোহাকে কভার করতে যায়, তবে সোহা মনে করে সে শার্ট খুলে আমার সাথে রোমান্স করতে আসছে। এজন্য সে ভয় পাইতে থাকে আর বলে, প্লিজ এমনটা করো না। ইয়ং তাকে ওই শার্ট দিয়ে কভার করে আর বলে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ওই সময় ইয়ং বাইরে চলে যায় এবং এই সুযোগে ডং আর গুন্ডারা এসে সোহাকে ধরে একটা রুমে নিয়ে যায় এবং সোহাকে বলে, সত্যি করে বল ইয়ং কাল রাত্রে কোথায় ছিল? তবে সোহা ভয়ে কিছুই বলছিল না। তাই ডং হুকুম দেয় সোহাকে একটা বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে শেষ করে দিতে। তখনই ওখানে ইয়ং পৌঁছে যায় এবং ডংকে এটা করতে মানা করে। ডং ইয়ং এর কথা শুনে না, সে ওই লোকটাকে বলে দেয় ইঞ্জেকশনটা দিয়ে দিতে। এটাতে ইয়ং খুবই রেগে যায় এবং সোহাকে কোলে উঠিয়ে সবাইকে ধুলাই করতে শুরু করে। এমনকি সে ডংকেও ছাড় দেয় না, তাকেও চরম ধুলাই করে। এরপর সে সোহাকে নিয়ে ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর সোহার জ্ঞান ফিরলে সে দেখে তার ড্রেস চেঞ্জ করা। তখন ইয়ং এসে সোহাকে বলে, একটা মহিলা সার্ভেন্ট এসে তোমার ড্রেস চেঞ্জ করে দিয়ে গিয়েছিল। সোহা বলে, আমার পা থেকে এটা একটু খুলে দিবে? ইয়ং তার পা থেকে ওই ডিভাইসটা খুলে তার হাতে লাগিয়ে দিয়ে বলে, এটা একটা ট্র্যাকার। ডং যদি তোমাকে কখনো ধরে নিয়ে তোমাকে ক্ষতি করতে চায় তাহলে আমি এটার দ্বারা তোমার লোকেশন দেখে তোমাকে বাঁচিয়ে নিব। এটা শুনে সোহার কিছুই বলে না। ইয়ং যখন তার কাটা জায়গায় একা একা মেডিসিন লাগাচ্ছিল তখন সোহা এসে তাকে হেল্প করে। সোহা এখন বুঝতে পেরেছে এখানে তাকে হেল্প করার জন্য একমাত্র ইয়ংই আছে। সোহা ইয়ংকে হঠাৎ কেয়ার করছে, এটা দেখে ইয়ং একটু অবাক হয়। সোহা বলে, অবাক হওয়ার কিছু নেই, আমি তোমাকে বিশ্বাস করি। যাই হোক, পরের দিন ডং ওখানে আসে এবং সাথে একটা মেয়েকেও নিয়ে আসে। এই মেয়েটা আজ রাত ইয়ংকে খাওয়াবে, মানে কি খাওয়াবে তা আমি জানি না। মেয়েটাকে দেখে ইয়ং এর বিরক্ত লাগে, তবে মেয়েটা ইয়ং এর গায়ে জড়াতে থাকে আর বলে, আমাকে এই গেমটা শিখিয়ে দাও। সোহা ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ইয়ং সোহাকে টেনে ধরে আর সোহাকে নিয়ে সোহার কলেজে গিয়ে ওই মেয়েটাকে বলে এভাবে খেলতে হয়। এবার ইয়ং সোহার কলেজে আসাতে সোহা রাগ করে না, তার কাছে ভালোই লাগে। একটু পর যখন ইয়ং সোহাকে নিয়ে চলে যাচ্ছিল তখন তাদের বস ওখানে চলে আসে। এই গুন্ডাদের বসকে দেখে সোহা চিনতে পারে, কারণ এই বস সোহার মাকে হত্যা করেছিল। বস সোহার দিকে তাকিয়ে বলে, তোমাকে কেমন জানি চেনা চেনা লাগছে। এটা শুনে সোহা বাহানা করে ওয়াশরুমে চলে আসে আর ভাবতে থাকে এই লোকটা কেন আমার মাকে হত্যা করেছিল। ওদিকে বস ইয়ং আর ডংকে বলে, তোমরা একটা মেয়েকে নিয়ে নিজেদের ভিতরে ঝামেলা করো না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন ওই মেয়েটা ইয়ংকে ড্রিঙ্কস দিলে ইয়ং ওটা ফেলে দেয়। কিছু সময় পরের সিন দেখি সোহা ওয়াশরুম থেকে বের হলে ওখানে ডং চলে আসে আর বলে, তোমাকে কোথাও যাওয়া লাগবে না, আমি তোমাকে খেয়াল রাখবো। এটা বলে সে সোহাকে জোর করে ধরে রুমে নিয়ে যায়। ওদিকে ওই মেয়েটা ইয়ংকে জোর করে ড্রিঙ্কসের সাথে ড্রাগ মিশিয়ে দেয়, ওই কারণে ইয়ং এর অবস্থাও খারাপ হয়ে যায়। এদিকে সোহা বুদ্ধি করে ডংকে বলে, তুমি যে পেন ড্রাইভটা খুঁজতেছো ওটা আমি তোমাকে এনে দিতে পারি যদি তুমি আমাকে টাচ না করো তাহলে। এটা শুনে ডং সোহার সাথে এই ডিলে রাজি হয়ে যায়। এরপর ইয়ং যখন ওই মেয়েটার থেকে পালাতে যায় তখন ওখানে সোহা এসে ইয়ংকে ধরে ফেলে আর মেয়েটাকে বলে, আমি ইয়ংকে খুশি করতে পারবো, তুমি এখান থেকে চলে যাও। এরপর সে ইয়ংকে রুমে নিয়ে তাকে কেয়ার করেছিল। তবে ড্রাগ দেওয়ার কারণে ইয়ং এতটাই হট হয়ে গিয়েছিল সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না। সোহা তার থেকে দূরে যেতে গেলে সোহাকে সে বলে, তুমি আমাকে একটু হেল্প করো। এজন্য সোহার ইয়ংকে বাধা দেয় না, তাকে রোমান্স করে ঠান্ডা করায়। পরের দিন সকালে ডং সোহাকে নিয়ে তাদের বসের কাছে আসে এবং বস তাকে ওই চিপটা দিতে বলে। ওদিকে ইয়ং ঘুম থেকে উঠে সোহাকে খুঁজতে থাকে, তবে তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরপর ইয়ংকে তার বস দেখা করতে বললে ইয়ং ওখানে চলে আসে। ডং ইয়ংকে বলে, এই মেয়েটা সমস্ত সত্যি কথা বলে দিয়েছে, তুমি নাকি ওই চিপটা চুরি করেছো। ইয়ং তো অবাক হয়ে যায়, সে ভাবতেও পারেনি সোহা তাকে এমন করে ধোকা দিবে। ওই সময় সোহা ডংকে বলে, আমি তোমার কথা মতো কাজ করে দিয়েছি, এবার আমাকে যেতে দাও। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। সোহা বলে, ডং আমাকে বলেছিল আমি যদি এই চিপটা নিয়ে ইয়ং এর রুমে রেখে ইয়ংকে ফাঁসাতে পারি তাহলে সে আমাকে এখান থেকে যেতে দিবে, মানে ডংকে পুরোই ফাঁসানো হয়। তাই সে রেগে সোহাকে চাকু মারতে যায়, তবে ইয়ং ওটা ধরে নেয় আর বলে, আমি সোহাকে পানিশমেন্ট দিব। এটা বলে সে সোহাকে ধরে রুমের ভিতরে নিয়ে আসে এবং সোহাকে বলে, তোমার অ্যাক্টিংটা খুবই সুন্দর ছিল। এটা শুনে সোহা তাকে থ্যাঙ্কস দেয়। ইয়ং বলে, আর কালকে আমি তোমাকে এখান থেকে পালাতে হেল্প করব, তবে তুমি শহরে গিয়ে এখানকার সমস্ত কথা ভুলে যাবে।
সোহা বলে আমি এখান থেকে চলে গেলে তোমাকে কে খেয়াল রাখবে? ইয়ং বলে তুমি আমাকে নিয়ে চিন্তা করছো, এর মানে তুমি কি আমাকে পছন্দ করো? সোহা কিছুই বলে না। ইয়ং বলে দেখো আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। এটা শুনে সোহা হার্ট হয়ে ভেতরে চলে যায়, কারণ সে মনে মনে ইয়ংকে ভালোবেসে ফেলেছে। রাত্রে দেখি বস ইয়ংকে ড্রিঙ্কস করার জন্য তার আড্ডায় ডেকে নেয় এবং এই সুযোগে গুন্ডা ডং সোহাকে তুলে তার রুমে নিয়ে আসে খারাপ কাজ করার জন্য। সোহা মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ওদিকে বস ইয়ংকে বলে আমি ডংকে সোহার কাছে পাঠিয়ে দিয়েছি। এটা শোনা মাত্রই ইয়ং উঠে চলে যাচ্ছিল, তবে বস বলে তুমি আমার গ্যাংয়ে থাকতে চাও নাকি সোহার কাছে থাকতে চাও, দুইটার ভিতর একটা চয়েস করো। ইয়ং গ্যাংকেই চুজ করে, কারণ ইয়ং জানে সে যদি সোহাকে চুজ করে তাহলে তারা সোহাকে মেরে দিবে। একটু পর মিটিং শেষ হলে ইয়ং সোহাকে বাঁচাতে চলে যায়, তবে ডং এর রুমে গিয়ে দেখে ডং ছটফট করছে এবং এখানে সোহা নাই। আসলে সোহা তার হেয়ার পিন দিয়ে ডং এর চোখে আঘাত করে নিজেকে বাঁচিয়েছে। তখনই সবার কাছে খবর চলে যায় সোহা ডংকে মেরে ডংয়ের গান নিয়ে এখান থেকে ভেগে যাচ্ছে। এটা শুনতে ইয়ং ছুটে যায় সোহাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে। ওদিকে সোহা একটা পাহাড়ের খাদে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে ওখানে ইয়ং চলে আসে আর বলে তুমি ওখান থেকে চলে আসো। সোহা বলে তুমি আমাকে ডংয়ের হাত থেকে বাঁচাওনি, তুমি একটা ধোঁকাবাজ, আমি তোমাকে কখনো বিশ্বাস করব না। সব গুন্ডারা এদিকে আসছিল সোহাকে ধরার জন্য। তখন সোহা ইয়ংকে গুলি করে ওই পাহাড়ের চূড়া থেকে লাফ দেয়। এখানেই সিন কাট হয় আর আমরা কিছুদিন পরের সিন দেখি। সোহার জ্ঞান ফিরলে তখন একটা নার্স বলে পাহাড়ের নিচ থেকে কেউ একজন তোমাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে এসেছিল। এরপর সোহা হসপিটাল থেকে বের হলে দেখে একটা নার্স নিচে পড়ে আছে সেন্সলেস অবস্থায়। আর এটা দেখে সোহা বুঝতে পারে এখানে কোনো একটা সমস্যা ঘটেছে। তাই সে এখান থেকে পালাতে যায় আর দেখে গুন্ডাদের লিডার সমস্ত গ্যাংদের নিয়ে তাকে খুঁজতে আসছে। সোহা একটা পুলিশকে দেখে পুলিশের কাছে হেল্প চাচ্ছিল, তখন পুলিশ বলে আমার সাথে আসো। সোহা যখন পুলিশের সাথে যাচ্ছিল তখন সে পুলিশের ঘাড়ে একটা ট্যাটু দেখে বুঝতে পারে এই পুলিশ তো ওই গুন্ডাদের লোক, তাই সে এখান থেকে পালাতে থাকে। তবে পুলিশ অফিসার তাকে ধরে ফেলে আর বলে তোমার এখনই উপরে পৌঁছে যেতে হবে। তবে তখনই পিছন থেকে কেউ পুলিশ অফিসারকে হেডশট মেরে উপরে পৌঁছে দেয়। আর আমরা দেখি এটা অন্য কেউ না বরং আমাদের হিরো ইয়ং। সোহা তার সামনে কাউকে মরতে দেখে অজ্ঞান হয়ে যায়। একটু পর যখন তার জ্ঞান ফিরে তখন সে তার সামনে ইয়ংকে দেখে এবং ওখান থেকে চলে যাচ্ছিল। তবে ইয়ং বলে তুমি এখান থেকে বের হয়ে গেলে গুন্ডারা তোমাকে মেরে ফেলবে, আমি তোমাকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে আসি, এরপর আমি তোমার সামনে আর কখনো আসবো না। সোহা বলে আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি আমাকে বাঁচিয়েছিলে না। ইয়ং তখন তাকে পুরো ঘটনা খুলে বলে আর বলে ওই দিন তো তুমি আমাকে গুলিও মেরেছিলে, এখনো তুমি আমার উপরে রেগে আসছো। এটা শুনে সোহা ইমোশনাল হয়ে যায়। ইয়ং সোহাকে জুতা পরিয়ে দিতে দিতে বলে তুমি চিন্তা করো না, আমি কিছুদিনের ভিতর সবকিছু ঠিক করে দিব যাতে করে তোমাকে কেউ ক্ষতি না করতে পারে। এরপর ইয়ং সুহিকে নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছিল, তখন সুহি বলে তুমি আমাকে কেন বাঁচাতে এসেছো। এটাতে ইয়ং কিছুই বলে না। যাই হোক সুহিকে পুলিশ স্টেশনে নামিয়ে দিলে সুহি চলে যাচ্ছিল, তখন ইয়ং কিছু একটা লক্ষ্য করে আর তাড়াতাড়ি করে সুহিকে আটকায় এবং বলে এই দেখো আমাদের দুজনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে, কারণ হসপিটালে ওই পুলিশের ডেড বডি পাওয়া গিয়েছে যাকে আমি মেরেছিলাম। তখনই পুলিশ তাদেরকে দেখে তাদের ধাওয়া করে এবং তারা দুজন এখান থেকে পালিয়ে যায়। তবে একটু দূরে গেলে ইয়ং আর চলতে পারছিল না, কারণ তার একটা গুলি লেগেছিল। সোহা বুঝতে পারে এবং সে ইয়ংকে নিয়ে একটা শুনশান বাড়িতে আশ্রয় নেয়। সোহা যখন দেখে ইয়ং এর পেটে গুলি লেগেছে তখন সে বলে তোমার অপারেশন করতে হবে, না হয় ইনফেকশন হয়ে যাবে। ইয়ং তো রাজি হচ্ছিল না। সোহা ওখান থেকে ফার্স্ট বক্স খুঁজে বের করে নিয়ে আসার বলে আমি ডক্টর, আমি তোমাকে অপারেশন করব এবং অবাস করানোর মেডিসিনও নেই, এজন্য একটু কষ্ট সহ্য করতে হবে। ইয়ং তখন একটা সিগারেট গালে নেয় আর এটা সোহা থেকে ধরাতে হেল্প করে। এরপর সোহা অপারেশন শুরু করে। ইয়ং এর অনেক পেইন হচ্ছিল, এজন্য সে মুখে টিস্যু দিয়ে রাখে যাতে চিৎকার করলেও বাইরে থেকে না শোনা যায়। তবে হঠাৎ ইয়ং এর সারা শব্দ থাকে না, সে নিস্তেজ হয়ে পড়ে। এটা দেখে সোহা খুবই ভয় পেয়ে যায় এবং বারবার সে ইয়ংকে ডাকে। এরপর যখন ইয়ং রেসপন্স করে না তখন সোহা কান্না করার বলে তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না, আমি তোমাকে এখন আমার মনের কথা বলতে পারিনি। ওই সময় হঠাৎ ইয়ং চোখ মেলে এবং তার হাত ধরে বলে কি বলবা বলো, আমি শুনতে প্রস্তুত। এটা শুনে সোহা আর কিছুই বলতে পারে না, সে জন্মের লজ্জা পায়। পরের দিন সকালে দেখি গুন্ডাদের বস তার গ্যাংদের নিয়ে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে সোহা আর ইয়ং আছে। আসলে তারা তাদের লোকেশন ট্র্যাক করে বুঝতে পেরেছে সোহা আর ইয়ং এই এলাকায় আছে। ওদিকে ইয়ং এর ঘুম ভাঙলে সে অপারেশন করা জায়গায় খুবই পেইন ফিল করছিল। সোহা এইমাত্র গোসল দিয়ে এসেছে, সে তার কলেজে এসে বলে আমি তোমার ড্রেস চেঞ্জ করে দিই। এটা বলে সে ইয়ং এর ড্রেস চেঞ্জ করতে থাকে। তবে ইয়ং তো এক নজরে খুবই কাছ থেকে সোহাকে দেখছিল।
এই কারণে সোহা খুবই লজ্জা পেয়ে তার দিকে তাকাচ্ছিল না। ইয়ং বলে, তুমি কি আমাকে ইগনোর করছো? সোহা কিছু বলে না। সে চলে যেতে গেলে ইয়ং তাকে টেনে তার কোলে বসায়। সোহা তখন বলে, আমিও তোমার কাছে শুনতে চাই তুমি আমাকে কেন বাঁচাতে এসেছো। ওই সময় হঠাৎ একটা সাইরেন বেজে ওঠে এবং এটা শুনে ইয়ং বুঝতে পারে ওই গুন্ডার লোকেরা এখানে পৌঁছে গিয়েছে। তাই গুন্ডারা ভিতরে আসার আগে তারা দুজন আলমারির ভিতরে লুকিয়ে পড়ে। ইয়ং বুঝতে পারে সে এখানে লুকিয়ে থেকে বাঁচতে পারবে না। তাই সোহাকে চিপটা দিয়ে বলে, যাই হয়ে যাক তুমি বাহিরে আসবা না। এটা শুনে সোহা বুঝতে পারে ইয়ং তাকে কতটা ভালোবাসে। এরপর ইয়ং বের হয়ে তার গান দিয়ে এক একজনকে উড়িয়ে দেয়। তবে একটা সময় ইয়ং এর গানে গুলি ফুরিয়ে যায়। ওই সময় বস এবং গুন্ডারা তাকে ঘিরে নেয়। বস ইয়ং এর মাথায় বন্দুক রেখে বলে, আমার চিপটা দিয়ে দাও, না হলে আমি তোমাকে শেষ করে দিব। তবে ইয়ং তো চিপটা দিতে রাজি হয় না। সোহা তখন ইয়ংকে বাঁচাতে ওই আলমারির ভিতর থেকে বেরিয়ে আসে আর বলে, চিপটা আমার কাছে আছে। এটা দেখে গুন্ডারা তার কাছ থেকে চিপটা নিতে গেলে সোহা প্ল্যান করে চিপটা নিচে ফেলে দেয়। এবার সবাই যখন ওটা নিতে নিচে ছুটে যায়, এই সুযোগে সোহা ইয়ংকে নিয়ে ওখান থেকে ভেগে যায়। একটু দূরে গেলে ইয়ং এর অপারেশনের জায়গায় খুবই পেইন ওঠে আর ব্লাড ঝরতে থাকে। সোহা বলে, তুমি এখানে 1 মিনিট ওয়েট করো, আমি হেল্পের জন্য কাউকে ডেকে নিয়ে আসি। সোহা চলে গেলে ইয়ং ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর আমরা দেখি গুন্ডারা ইয়ংকে ধরে নিয়ে গিয়েছে এবং তাকে অনেক মারধর করছে ওই মেমোরিটা পাওয়ার জন্য। একটু পর ইয়ং এর জ্ঞান ফিরলে সে বুঝতে পারে এগুলো শুধুমাত্র তার স্বপ্ন ছিল। সোহা তাকে একটা সেফ জায়গায় নিয়ে এসেছে। ইয়ং বলে, তুমি কেন আমার জীবন বাঁচালে? আমি তো তোমাকে চলে যেতে বলেছিলাম। এটা শুনে সোহা রাগ করে চলে যাচ্ছিল। তখন ইয়ং তাকে ধরে ফেলে আর বলে, তুমি যাওয়ার জন্য লেট করে ফেলেছো। এবং এরপর সে সোহাকে কিস করতে থাকে। সোহা এবার তাকে কিছুই বলে না, সেও ইয়ংকে কিস ব্যাক দিতে থাকে। ইয়ং বুঝতে পারে সোহা তাকে ভালোবাসে, তাই সে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমাকে ভালোবাসতে পারবে না। সোহা বলে, হ্যাঁ আমিও জানি আমি তোমাকে ভালোবাসলে কখনো পাবো না, কারণ আমি একটা গ্যাংস্টারের সাথে কখনো থাকতে চাই না। এটা শুনে এবার ইয়ং অনেক বেশি কষ্ট পায়। তখনই ওখানে গুন্ডারা চলে আসে আর তারা এখান থেকে পালাতে থাকে। গুন্ডারাও তাদের পিছু ছাড়ে না। পালাতে পালাতে ইয়ং আর সোহা এমন একটা জায়গায় চলে আসে যেখানে সামনে কোনো রাস্তা ছিল না, সামনে শুধুমাত্র সমুদ্র ছিল। আশপাশ থেকে সমস্ত গুন্ডারা এসে তাদেরকে ঘিরে নেয়। ইয়ং পুনরায় তাদের সাথে লড়াই করতে থাকে, তবে সে বেশি সময় পারে না এবং গুন্ডাদের বস ইয়ং এর জখম স্থানে আঘাত করতে থাকে। বস সোহাকে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, আমি যে মহিলাটিকে মেরেছিলাম তুমি তো তারই মেয়ে, তাই না? সোহা বলে, তুমি আমার মাকে কেন মেরেছিলে? তবে বস তার কথার উত্তর দেয় না। সে ইয়ংকে বলে, তুমি ওই চিপটা না দিলে কিন্তু আমি সোহাকে এই পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিব। এটা বলে সে কাউন্টডাউন শুরু করে। ইয়ং তখন বসকে থামিয়ে তার কাছে ডাকে ওই চিপটা সম্পর্কে বলার জন্য। বস তার কাছে গেলে ইয়ং তার সাথে ফাইট শুরু করে দেয়। তবে বস ইয়ংকে শেষ করতে গেলে পিছন থেকে সোহা বসকে গুলি করে দেয়। সোহা কারোর উপরে গুলি চালিয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন ইয়ং সোহাকে সাহস দিয়ে বলে, এখানে যা হয়েছে সবকিছু ভুলে যাও আর তুমি যাও, এখনই এখান থেকে চলে যাও। সোহা তো ইয়ংকে সাথে করে নিয়ে যেতে চায়, তবে ইয়ং বলে, তোমার আর আমার রাস্তা পুরোটাই ভিন্ন, এটা কখনো এক হবে না। এটা শুনে সোহা খুবই কান্না করে, কারণ সে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এর ভিতর বস উঠে যায় আর সোহার দিকে গুলি করলে ইয়ং সামনে এসে সোহাকে বাঁচিয়ে নেয়। এখানে সিন কাট হয় আর আমরা কিছু মাস পরের সিন দেখি। আজও সোহার ওই দিনের কথা মনে পড়লে তার পরাণ কাঁপতে থাকে। তখন সোহার এক ডক্টর কলিগ যার নাম যাও, সে সোহাকে বলে, তুমি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গিয়েছো, তবে পাস্টের কথা তুমি ভুলতে পারোনি, এই জন্য এমনটা হচ্ছে। তুমি ভয় পেও না, ওই দিনে ওখানে থাকা সমস্ত গ্যাংস্টার মারা গিয়েছিল। এটা শুনে সোহা আরো বেশি আপসেট হয়ে যায়, কারণ সে ইয়ংকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। সে ইয়ং এর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন আমরা ওই দিনের সিন দেখি। ওই দিন বস ইয়ংকে গুলি করার পর যখন সোহাকে মারতে যাচ্ছিল, তখন ইয়ং বসকে নিয়ে লাফ দিয়েছিল এবং দুজনই মারা গিয়েছিল। বর্তমানে সোহা এসব কথা ভেবে খুবই আপসেট হয়ে যায়। এরপর সোহা তার সিনিয়র ডক্টরের সাথে দেখা করতে যাচ্ছিল। এদিকে দেখি কেউ একজন একটা ফটো দিয়ে বলে, এবার এই হসপিটালের সিনিয়র ডক্টরকে শেষ করতে হবে। একটু পর সোহা যখন সিনিয়র ডক্টরের সাথে দেখা করতে যাচ্ছিল, তখন সে একটা লোকের সাথে ধাক্কা খায় এবং সে লক্ষ্য করে লোকটার হাতে ইয়ং এর গ্যাং এর মতো সেম ট্যাটু আছে। তবে সোহা ওটাতে তেমন একটা গুরুত্ব দেয় না, সে সিনিয়রের রুমে চলে যায় এবং যে দেখে কেউ সিনিয়র ডক্টরকে শেষ করে দিয়ে গিয়েছে। আর এটা দেখে সে খুবই ঘাবড়ে যায় এবং চিৎকার করে সবাইকে ডাকতে যায়। তবে তখনই মাস্ক পরা একটা ছেলে এসে তার মুখ চেপে ধরে এবং বলে, কথা বললে তোমাকেও শেষ করে দিব। ডিয়ার, এটা আর কেউ না বরং আমাদের হিরো ইয়ং।
পরের দিন সিনিয়রের ফিউনারেলে গেলে সবাই বলা বলি করে সিনিয়র আত্মহত্যা করেছে। তবে সুহা তো জানে এটা কোনো আত্মহত্যা না, বরং মার্ডার ছিল। সুহার কলিগ যাও সোহাকে একটা ফোন দিয়ে বলে তোমার ফোন সিনিয়রের রুমে ফেলানো ছিল। সোহা দেখে এটা তো তার ফোন না, যে সিনিয়রকে মেরে দিয়েছে তার ফোন। সে এটা রেখে দেয়, কে খুন করেছে এটার কোনো ক্লু এই ফোনের ভিতরে পাওয়া যায় কিনা এজন্য। এরপর সে ফোনটা চেক করলে দেখতে পায় শেষবার তার বস সং নামে কোনো একটা কারোর সাথে কথা বলেছিল। তখন তার মনে পড়ে সঙের কোম্পানির সাথে তার সিনিয়রের একটা ডিল হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে এসে নাকি সিনিয়র ডক্টর সঙের ডিলটা ক্যান্সেল করে দিয়েছিল। এসব ভেবে সে সঙকে কল করে, কিন্তু সং তার ফোন ধরে না। তখনই ওখানে অ্যানাউন্স হয় মিস্টার সং তার লোকজনের সাথে এখানে আসছে। সুহা তো সংকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ সং দেখতে হুবহু ইয়ং এর মতো। সই খুশি হয়ে সংকে ধরে ইয়ং বলে ডাক দেয়। তবে সং বলে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি ইয়ং না, আমি সং। এরপর সং তার লোকজনদের নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। তখন সুহি মনে মনে বলে আমি জানি তুমি ইয়ং। পরের দিন দেখি সুহি সং এর সাথে দেখা করার জন্য তার কোম্পানিতে পৌঁছে যায়। সে কোম্পানিতে বহু সময় অপেক্ষা করে, তারপরও সং তার সাথে দেখা করে না। তার সাথে দেখা না করে এখান থেকে বেরিয়ে যায়। রাত্রে আমরা সংকে দেখি সে দুইটা মেয়েকে দুই পাশে নিয়ে রাত্রের পার্টিতে মজা করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে ডক্টর সুহি আপনার সাথে কোলাবোরেশন নিয়ে কথা বলতে চায়। এরপরও সং মানা করে দেয়। তাই সুহি এবার নিজেই চলে আসে সঙের সাথে কথা বলার জন্য। কথায় কথায় সোহা বলে তুমি কি 6 মাস আগে সিটিতে গিয়েছিলে? ওখানে হুবহু তোমার মতো দেখতে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল। সং তখন বলে আমি ভেবেছিলাম তুমি ভালো মেয়ে, তবে তুমিও বাকি মেয়েদের মতো আমাকে পটাতে এসেছো। সোহা বিশ্বাসই করতে পারছিল না এটা ইয়ন না। তাই সে এবার ড্রিঙ্কস নিয়ে সঙের কলেজে চলে যায়। সে দেখতে চায় ইয়ং এর বুকে যে গুলি লাগার চিহ্ন ছিল ওটা সঙের আছে কিনা। তাই সে ইচ্ছা করে সঙের শার্টে ড্রিঙ্কস ফেলে দিয়ে সরি বলে মুছতে থাকে এবং তার শার্টের বোতাম খুলতে থাকে। এটা সং বুঝতে পেরে সুইকে নিয়ে পানিতে ঝাঁপ দেয় আর তার অনেক ক্লোজে গিয়ে বলে তুমি আমাকে এত সহজে ইমপ্রেস করে নেবে আমি নিজেও ভাবতে পারিনি। এটা বলে সে তাকে কিস করতে যায়। তখন সোহা বলে আমি কারোর সাথে নাইট স্পেন্ড করার আগে তার বডি চেক করে নি। এটা বলে সে সঙের শার্টের বোতাম খোয় এবং সে সঙের বুকে কোনো চিহ্নই পায় না এবং বুঝে এটা ইয়ং না। তাই সে সঙকে সরি বলে চলে যাচ্ছিল, তবে সং থেকে টেনে কাছে নিয়ে বলে তুমি দূরে যাওয়ার জন্য অনেক দেরি করে ফেলেছ। এই কথাটা শুনে সোহার ইয়ং এর কথা মনে পড়ে। ইয়ংও তাকে একদিন সেম কথাই বলেছিল। এরপর সং বলে উপরে এসে রুমে আসো আর তোমার প্রতি রাতের রেট কত এটা আমাকে জানিয়ে দিও। এটা শুনে সুহার রেগে যায় আর বুঝতে পারে এটা কখনো ইয়ং হতে পারে না, কারণ ইয়ং কখনো তার সাথে এমন নিচু কথা বলবে না। এরপর সে সংকে ধাক্কা মেরে পুল থেকে উঠে আসে। তখনই তার কাছে একটা মেয়ে এসে সোহাকে থাপ্পড় মারে। এই মেয়েটার নাম জিং এবং সে সঙের ফিয়ন্সি মানে হবু বউ। জিং সোহাকে প্রচন্ড অপমান করতে শুরু করে, তাই এসব নিয়ে দুজনের ভিতর হাতাহাতি শুরু হয়ে যায় এবং দুজনে সুইমিং পুলে পড়ে যায়। তারা দুজনে সাঁতার জানতো না। সং দুজনকে বাঁচিয়ে উপরে তুলে নিয়ে আসে। এরপর সোহা দেখে সং তার ফিয়ন্সি জিংকে অনেক বেশি কেয়ার করছে আর এটা দেখে সোহার ইয়ং এর কথা মনে পড়ে এবং সে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। সে বাসায় গিয়ে সং এর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করে এবং জানতে পারে আসলে সে ইয়ং না। ওদিকে জিং সংকে বলে তুমি ওই সুহা নামের মেয়েটার সাথে কখনো দেখা করবে না। এটাতে সংও তাকে প্রমিস করে আর জিং খুশি হয়ে যায়। পরের দিন সং এর কোম্পানির সাথে সুহার কোম্পানির কোলাবোরেশন মিটিং ছিল। এজন্য সং সুহি এবং বাকি কলিগরাও চলে আসে মিটিং শেষে সং সুহাকে লাঞ্চের অফার করে, তবে সুহা মানা করে দেয়। তখন সোহার পেনটা নিচে পড়ে গেলে দুজনই তুলতে নিচু হয়, তবে সোহা সংকে পুরা ইগনোর করে। এরপর ওখানে সোহার কলিগ যাও আসে এবং সোহাকে লাঞ্চের অফার করে। সোহা মানা করে না, সেও রাজি হয়ে যায়। আর এটা শুনে সং খুবই জিলাস ফিল করে, তাই বলে আমিও তোমাদের সাথে যাবো লাঞ্চে। এরপর দেখি তারা তিনজন লাঞ্চে যায়, তবে এখানে এসে কেউ কারোর সাথে কথা বলছিল না। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। খানিকটা সময় পর সং আর যাও একে অপরের সাথে খোসা মেরে মেরে কথা বলতে বলতে ঝামেলা শুরু করে দেয় আর এসব সোহার কাছে খুবই বিরক্ত ফিল হচ্ছিল। এরপর যখন তাদের খাবার দেওয়া হয় তখন সোহা লক্ষ্য করে সং তার খাবারের ভিতর থেকে ম্যাঙ্গো গুলো সাইডে রেখে দিচ্ছে। এটা দেখে তার ইয়ং এর কথা মনে পড়ে। ইয়ংও খাওয়ার সময় খাবারের ভিতর থেকে ম্যাঙ্গো গুলো উঠিয়ে রাখতো। ইয়ং এর কথা মনে পড়লে সোহা অনেকটা কষ্ট পাচ্ছিল, তাই সে এখান থেকে উঠে চলে যায়। এরপর দেখি ইয়ং তার সিনিয়র ডক্টরের ফোনে হসপিটালের ওয়্যার হাউসের কিছু ফটো দেখে, তাই সে ওয়্যার হাউসে যায় ওখানে সে ক্লু খুঁজে পায় কিনা সেটা দেখার জন্য।
তখনই ওয়্যার হাউসের গার্ড চলে আসে, এজন্য সে ওখানে লুকিয়ে পড়ে। গার্ড তাকে ধরেই ফেলবে এমন সময় একটা ছেলে এসে সোহাকে কিস করতে থাকে, যাতে করে গার্ড সোহাকে দেখতে না পায় এবং দেখে ফেললেও যাতে মনে করে তারা রোমান্স করছে। সোহা দেখে এটা আর কেউ না বরং সং। সে চলে যাচ্ছিল, তবে সং তাকে যেতে দেয় না। সোহার তখন মনে পড়ে তার সিনিয়রের হত্যার দিন যে ছেলেটা তার মুখ চেপে ধরে বলেছিল কথা বলে তোমাকেও শেষ করে দিব, ওই ছেলেটার মতো সংও কথা বলছে। তাই সোহা মনে করতে থাকে হয়তো সোয়াংই তার সিনিয়রকে মার্ডার করেছে। এরপর রুমের ভিতরে লাইট চলে আসলে সোহা ওয়্যার হাউস থেকে বাইরে বের হয়ে আসে। ওই সময় দুইটা গুন্ডারা সোহাকে কিডন্যাপ করতে চলে আসে। ওই টাইমে সোয়াং ইয়ং এর মতো এন্ট্রি নিয়ে সোহাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর এটা দেখে সোহা তো অনেক বেশি শকড হয়ে যায়। দুজন মানুষের ভেতর এমন মিল কিভাবে থাকতে পারে। এরপর সোহার বাসার সামনে এসে সোয়াং তাকে গাড়ি থেকে নেমে যেতে বলে, তবে সোহা না নেমে বারবার জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বাঁচালে। এটাতে সোয়াং কোনো উত্তর দেয় না। সোহা বলে আমি জানি তুমি আমার সিনিয়রকে মারছো। এটা শুনে সোয়াং খুবই রেগে গাড়ি থেকে নামে। এরপর সে সোহাকে গাড়ি থেকে নামায় এবং সে ওখান থেকে চলে যায়। রাত্রে দেখি সোয়াং এর কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসলে সোয়াং বলে সোহার সিনিয়রের ফোনটা খুব শীঘ্রই নষ্ট করতে হবে, না হয় আমরা সবাই ফেসে যেতে পারি, বড় বিপদে পড়তে পারি। তার কথার দ্বারা আমরা বুঝতে পেরেছি এটা ইয়ং এবং সে সবকিছু সোহার সামনে অভিনয় করছে। ওদিকে দেখি হসপিটালের অন্য এক সিনিয়র ডক্টর সোহাকে ডাকে এবং তাকে খুবই বকা দিতে থাকে। বলে তোমার কারণে যে মেডিসিনটা আসার কথা ছিল সেটা অন্য কোথাও চলে গিয়েছে। তবে সত্যি কথা বলতে এই বিষয়ে সোহা কিছুই জানে না। এরপরও সে তার সিনিয়র ডক্টরকে বলে আমি খুব শীঘ্রই সত্যিটা খুঁজে বের করবো যে মেডিসিনটা কোথায় গিয়েছে। অন্যদিকে আমরা সং এর ফিয়ন্সি জিংকে দেখি সে সোহার এক কলিকের সাথে কথা বলে এবং তাদের কথার দ্বারা আমরা বুঝতে পারি সোহার কলিকের মাধ্যমে জিং ওই মেডিসিনগুলো কবজা করে নিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, যাতে করে ওই দোষটা সোহার উপরে পড়বে এবং সোহাকে হসপিটাল থেকে বের করে দিবে। সোহা নিজেকে নির্দোষ প্রমাণ করতে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে যায়, তবে সে দেখে কেউ সিসিটিভির সমস্ত ফুটেজ ডিলিট করে দিয়েছে। তখন সোহার বান্ধবী বলে পার্কিং এ যে গাড়ি আছে ওই গাড়ির ড্যাশক্যাম থেকে হয়তো কিছু প্রমাণ পাওয়া যেতে পারে। তারা দুজন প্ল্যান বানিয়ে গার্ডদের থেকে লুকিয়ে সোহা ভিতরে পার্কিং এ চলে আসে। গার্ড যখন সোহাকে প্রায় দেখেই ফেলবে তখন সোহা তার পাশে থাকা একটা গাড়ির ভিতরে ঢুকে পড়ে, তবে সে পাশে তাকালে দেখে ড্রাইভিং এর সিটে সং বসে আছে। গার্ডের থেকে লুকাতে গিয়ে সোহা সং এর কোলের দিকে নিচু হয়ে যায়, যেটা বাহির থেকে দেখে খুবই লজ্জাজনক দেখা যাচ্ছিল। গার্ড ওখান থেকে যাওয়ার পর সোহা সং এর কাছে তার গাড়ির ড্যাশক্যামের ভিডিও চায়, তবে সং তাকে সেটা দেয় না এবং তাকে গাড়ি থেকে বের করে দেয়। পরের সিনে দেখি সোহা লক্ষ্য করে তার কলিগ যাও তাকে এক্সট্রা কেয়ার করে। তখন সোহা বলে আমি তোমাকে বন্ধুর থেকে বেশি কিছু মনে করি না, তাই তুমি তোমার মনে আমাকে নিয়ে কোনো ফিলিংস রেখো না। এটা বলে সে এখান থেকে চলে যায়। এরপর রাত্রে দেখি সোহার কাছে ওই মেডিসিনের কিছু প্রমাণ আসে। এটার দ্বারা সে বুঝতে পারে মেডিসিনটা পাচার করেছে সং এর ফিয়ন্সি জিং। তাই সে পরের দিনই জিং এর সাথে দেখা করে এবং সে মেডিসিন পাচার করেছে এটার প্রমাণ জিংকে দেখিয়ে দেয়। এটা দেখে জিং রেগে সোহার কাছ থেকে ফোন কেড়ে নিতে যায় ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য, তবে সে সোহার কাছে পুরোপুরিভাবে ব্যর্থ হয়। ওই সময় ওখানে সং এসে সবকিছু শুনে নেয় আর সংকে দেখতে তার ফিয়ন্সি জিং সং এর সামনে ভালো সাজার নাটক করে। সং তার ফিয়ন্সির কথাই বিশ্বাস করে, সোহাকে দোষ দিতে থাকে, তাই সোহা ওখান থেকে চলে যায়। এরপর আমরা রাত্রে সং আর তার অ্যাসিস্ট্যান্টের কথাই বুঝতে পারি ওই ড্যাশক্যামের ভিডিওটা সংই সোহাকে পাঠিয়েছে, যাতে করে সোহা জিং এর সত্যিটা জানতে পারে। মানে সং সোহাকে সামনাসামনি অনেক ইগনোর করে, তবে আড়ালে সে সোহাকে চুল পরিমাণও ক্ষতি হতে দিতে চায় না। এরপর আমরা ওই লোকটিকে দেখি যে সোহার সিনিয়র ডক্টরকে মেরেছিল। সে জখম অবস্থায় পাশেই হসপিটাল দেখে চিকিৎসার জন্য ওই হসপিটালে পৌঁছায়, আর এটা তো সোহারই হসপিটাল ছিল। সোহা লোকটির চিকিৎসা করছিল, তখন সে লোকটির ট্যাটু দেখে আর তার মনে পড়ে যায় সিনিয়রের হত্যার দিন এই লোকটির সাথে সে ধাক্কা খেয়েছিল। তাই সোহা তখনই পুলিশকে কল করতে যায়, আর এটা দেখে লোকটি বুঝতে পেরে সোহার উপরে আক্রমণ করে দেয়। সোহার সাথে খারাপ কিছু ঘটে যাবে তখনই সং চলে আসে এবং লোকটির সাথে ফাইট করে সোহাকে বাঁচিয়ে নেয়। ফাইট করার সময় সং এর আঘাত লেগেছিল। সোহা সংকে ট্রিটমেন্ট করে এবং সে তাকে বলে তুমি কেন আমাকে বাঁচাতে এসেছিলে। সং বলে তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম। তাই সোহা কিছুই বলতে পারে না। ওই সময় সং এর ফোনে ক্লাবে যাওয়ার মেসেজ আসে, এটা চুপি চুপি সোহাও দেখে নেয়। এরপর দেখি রাত্রে সে তার বান্ধবীকে নিয়ে ওই ক্লাবে পৌঁছে যায় সং এর উপর নজর রাখার জন্য, তবে সং তাদের দেখে ফেলে এবং তার ম্যানেজারকে দিয়ে তাদের কাছে ড্রিঙ্কস পাঠায়। ওই ড্রিঙ্কসে ড্রাগ মেশানো ছিল, তাই সোহা অনেক বেশি ড্রাগ হয়ে যায়।
এজন্য সং সোয়াকে হেল্প করতে চলে আসে। এরপর সে সংকে কোলে করে তার বাসায় নিয়ে যায় এবং তাকে শোয়ায় দেয়। তবে সোহা তো পুরাই ড্রাঙ্ক ছিল, এজন্য সে নিজেই রোমান্স করার জন্য জামা কাপড় খুলতে থাকে। এটা সং বুঝতে পেরে সং তাকে সামলানোর প্রিপারেশন নেয়। এরপরও সোহা তার অনেক ক্লোজে এসে কিস করলে সংও নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। তারা দুজন কিছু সময় কিস করাকরি পরে এবং যাই তাই করে সং নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর সকালে সোহার ঘুম ভাঙলে সে উঠে সংকে বলে, আমি জানি গতকাল তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে। সোহা তাকে ধরে ফেলেছে, এজন্য সং সবকিছু স্বীকার করে নেয়। এরপর সোহা রাগ করে চলে যাচ্ছিল, তবে আবারও ছুটে এসে ফিরে আসে এবং একটা জায়গায় লুকিয়ে পড়ে। সং কিছু বুঝতে পারে না, তখন সে দেখে তার কাছে তার ফিয়ন্সি আসছে। তার ফিয়ন্সিকে দেখে সে বুঝতে পারে এজন্য সোহা পালিয়েছে, কারণ জিন যদি এখানে সুইকে দেখে তাহলে তো মারামারি বেঁধে যাবে। সং তার ফিয়ন্সিকে বলে, আজ আমরা ওয়েডিং ড্রেস কিনতে যাব। এটা শুনে জিং খুশি হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। জিং চলে গেলে সুই ওখান থেকে বের হয়ে আসে এবং সং সুইকে ড্রপ করে দিতে নিয়ে যায়। সোহার ফোন সং এর কাছে ছিল, তখন ফোনে তার ফ্রেন্ড কল করে এবং সং সেটা রিসিভও করে। আর সোহার ফ্রেন্ড বলে, আমি জানি তুমি কালকে রাত্রে সং এর সাথে সং এর বাসায় ছিলে, আচ্ছা তোমরা কি রোমান্স করেছিলে? এটা শুনে সোহা খুবই লজ্জা পাইতে থাকে আর সং তো স্মাইল করছিল। সোহা সং এর কাছ থেকে ফোনটা জোর করে ছিনিয়ে নিয়ে ফোনটা কেটে দেয়। এরপর সোহা গাড়ি থেকে নামতে গেলে সং গাড়ির দরজা লক করে দেয়। এর ভিতর সোহার কলিগ ডক্টর যাও এখানে চলে আসে। সোহা তখন রাগ করলে সং দরজা খুলে দিলে সোহা বেরিয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখে শিওর হয়ে যাই সং আসলে ইয়ং। সে তার নতুন মিশনে এসেছে, এজন্য সে তার পরিচয় লুকিয়ে রেখেছে এবং এসব কিছু সে সোহাকেও বলেনি, কারণ সোহাকে সে তার এমন খারাপ লাইফের সাথে জড়িয়ে সোহার সুন্দর জীবনটা নষ্ট করতে চায় না। তবে সে সোহাকে ডক্টর জাওয়ের সাথে দেখলে খুবই জেলাস হয়ে যায়। ওদিকে ফিয়ন্সি জিং জেনে গিয়েছে সোহা গত রাত্রে সং এর সাথে ছিল, তাই সে কিছু গুন্ডা ভাড়া করে সোহাকে কিছু হুমকি দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। সোহা ওয়্যার হাউসে ছিল, তখন কিছু গুন্ডারা এসে তাকে ঘিরে ধরে এবং ওখানে আগুন লাগিয়ে দেয়। সোহা আগুনের তাপে ধোয়ার কারণে অক্সিজেন না পেয়ে সেন্সলেস হয়ে যায়। এসব বিষয় যখন সং এর কানে যায় তখন সে ছুটে আসে সোহাকে বাঁচাতে। আগুনের ভেতর থেকে সে সোহাকে রেস্কিউ করে নিয়ে আসে এবং সে তার ফিয়ন্সি জিং এবং ডক্টর জাওয়ের সামনে সুইকে কোলে করে নিয়ে যায়। এটা দেখে জিং আর জাও দুজনই মানতে পারছিল না। এরপর জিং সংকে বলে, আমি সোহাকে মারার প্ল্যান করিনি। এটা শুনে সং বুঝতে পারে সোহাকে মারার পিছনে বড় কোনো গ্যাং থাকতে পারে। ওদিকে সোহার জ্ঞান ফিরলে ডক্টর জাও তাকে মিথ্যা বলে, আমি তোমাকে আগুনের ভিতর থেকে বাঁচিয়েছি এবং আমি এভাবে তোমাকে সারা জীবন প্রোটেক্ট করতে চাই। এটা বলে সোহাকে জড়িয়ে ধরে। বাইরে দাঁড়িয়ে এগুলো সং শুনে ফেলে আর সে জেলাস হয়ে ভিতরে চলে আসে আর জাওকে বলে, তুমি বাইরে যাও, আমার সোহার সাথে কিছু কথা আছে। এরপর সং সোহাকে একটা ঠিকানা দিয়ে বলে, আজ রাত্রে আমি তোমার সাথে এখানে দেখা করব। এরপর আমরা রাত্রে সিন দেখি সং সোহাকে নিয়ে একটা জায়গায় গেলে বহু গুন্ডারা এসে তাদেরকে ঘিরে ধরে। তখনই ওখানে গুন্ডাদের লিডার আসলে সং ওই লিডারের কাছ থেকে একটা লোকের ঠিকানা চায়। লিডার তো প্রথমে দিতে রাজি হয় না, তবে সং ভয় দেখালে ওই লিডারটি ঠিকানাটা দিয়ে দেয়। এরপর সং ওই রাত্রেই সোহাকে নিয়ে ওই ঠিকানায় পৌঁছে যায়। তারা পৌঁছে দেখে ওখানে ডং আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছে। সং আর সোহা পালাতে গেলে এর ভিতর ডংয়ের গুন্ডারা এসে তাদেরকে ঘিরে নেয়। ডং সংকে মানে ইয়ংকে সাজা দেওয়ার জন্য তার ফিয়ন্সি জিং এবং সোহাকে বন্দি করে নেয় আর সংকে বলে, এখান থেকে তোমাকে যে কোনো একজনকে মারতে হবে। সং জিংকে মারতে পারবে না, তাই সে সোহার দিকে গান ধরে। এটা দেখে সোহা প্রচন্ড কষ্ট পায়, কারণ সোহা তো জেনে গিয়েছে সে ইয়ং। সং গুলি করতে লেট করলে ডং সুইকে গুলি মেরে দেয়। এটাতে সং খুবই রেগে যায় এবং তার লোকদের খবর দিলে তার লোকেরা এসে ডংকে প্রচন্ড মারতে থাকে আর সং সুইকে বাঁচানোর জন্য তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। এরপর দেখি সং তার বসের সাথে দেখা করে এবং তার বস বলে, যেইভাবে হোক তোমাকে জিংকে বিয়ে করতেই হবে, না হলে এই মিশনে সাকসেস হওয়া যাবে না। ড্রামার এই পর্যায়ে এসে আমরা জানতে পারি সং কোনো গ্যাংস্টার বা ক্রিমিনাল না, সে একটা স্পেশাল ফোর্সের অফিসার। সে এক এক সময় নিজের পরিচয় বদলে বিভিন্ন গ্যাংস্টারদের ধরার মিশনের কাজ করে। এরপর আমরা সোহাকে দেখি সে রাত্রে তার বাড়িতে ঘুমিয়েছিল, তখনই সে বুঝতে পারে কেউ তার বাসায় ঢুকেছে। সে খুবই ভয় পেয়ে যায়। তখনই সে দেখে এটা সং তাকে দেখার জন্য চুপি চুপি এখানে এসেছিল। সোহা তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে বলে, আমি কি এখন থেকে তোমাকে ইয়ং বলে ডাকতে পারবো? তবে সং চুপ করে থাকে, সেও ইমোশনাল হয়ে যায়, তবে কিছুই বলে না। সোহা তখন রাগ আর কষ্টে বলে, তুমি এখান থেকে বের হয়ে যাও।
পরের দিন সোহা অফিসে গিয়ে তার কলিগ ডক্টর জাওয়ের ল্যাপটপে কিছু দেখে অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে সিনিয়র ডক্টরকে মারার পিছনে জাওয়ের হাত আছে। পরের দিনে দেখি সোহা ডক্টর জাওয়ের সাথে একটা ইভেন্টে যায় এবং সং জিং এর সাথে। সং সোহাকে জাওয়ের সাথে দেখে খুবই জেলাস ফিল করছিল, তবে সেও তো জিং এর সাথে এসেছে। রুমের ভিতরে যাওয়ার পর জাও যখন ওয়াশরুমে যায় তখন সোহা জাওয়ের ল্যাপটপ থেকে কিছু ডকুমেন্টস কপি করে নেয়। এরপর যখন সে লিফটে ছিল তখন ওখানে সং চলে আসে। সোহা বলে, দেখো তুমি সং বা ইয়ং যেই হও না কেন আমার কোনো যায় আসে না, আমি এখন দুজনকেই ঘৃণা করি। এটা শুনে সং অনেকটা কষ্ট পায়। তখনই সং এদিকে জাওকে আসতে দেখে আরো রেগে যায় এবং সোহাকে জোর করে ধরে কিস করতে থাকে যাতে জাও এটা দেখতে পায়। ভিতরে সোহা খুবই রেগে সংকে একটা থাপ্পড় মেরে ওখান থেকে চলে যায়। এরপর সোহা তার মা এবং সিনিয়র ডক্টরের খুনের ইনভেস্টিগেশন করলে বুঝতে পারে এসব খুনের পিছনে ডক্টর জাওয়ের হাত আছে। তাই সোহা তার ড্রেস চেঞ্জ করে মাস্ক পরে জাওয়ের ল্যাবে চলে যায় প্রমাণ খুঁজতে। তবে ওখানের গার্ডদের এবং গুন্ডাদের হাতে সে ধরা পড়ে যায় এবং গার্ডরা সোহাকে একটা জায়গায় বন্দি করে রাখে। ওই সময় কাং মাস্ক পরে সোহাকে বাঁচাতে ওখানে চলে আসে এবং সবার সাথে ফাইট করে তারা গুন্ডাদের হাত থেকে বাঁচতে পালাতে থাকে। তবে সামনে কোনো রাস্তা ছিল না, তাই তারা বাধ্য হয়ে সমুদ্রে লাফ দেয়। একটু পর দেখি সোহার জ্ঞান ফিরলে সে দেখে সং সমুদ্রের কিনারে পড়ে আছে। সে অনেকটা ভয় পেয়ে যায় এবং মুখ দিয়ে সংকে অক্সিজেন দিতে থাকে। তবে সং তো মজা করছিল। যাই হোক, ওখানে তারা দুজন অনেকদিন পর খুবই সুন্দর মুহূর্ত পার করছিল। তবে তখনই ওখানে বহু গুন্ডারা চলে আসে, সং সবার সাথে ফাইট করে। এরপর সং এর অনেক জায়গায় অনেক বড় বড় আঘাত লাগে, তাই সে সংকে নিয়ে বাড়িতে নিয়ে ট্রিটমেন্ট করতে থাকে। তখন সং এর বস ওখানে সংকে দেখতে আসে আর সোহা প্রথমবার জানতে পারে সং কোনো ক্রিমিনাল না। পুলিশ অফিসার সোহাকে বলে সং শহরে একটা গ্যাংস্টারকে খতম করতে গিয়েছিল, ওখানে তার সাথে তোমার পরিচয় হয়েছিল এবং সং তোমার থেকে জানতে পেরেছিল কেউ তোমার মাকে হত্যা করেছে। তাই সে ওই মিশনটা কমপ্লিট করে এসে তোমার মায়ের খুনিকে ধরার মিশনে নেমেছে এবং আজও সে ওই মিশনেই আছে। এটা শোনার পর সোহা অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর 2 দিন পরে সোহা সং এর সাথে দেখা করতে তার বাড়িতে আসে, তবে সং তার সাথে কথা বলতে চায় না। সোহা তখন বলে, আমি জেনে গিয়েছি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমার থেকে আর লুকাতে হবে না। এটা বলে সে সং এর কাছে এসে সংকে কিস করে নেয়। সংও তার ইমোশনাল ধরে রাখতে পারে না, সেও সোহাকে কিস করে। এরপর সং ডক্টর জাও এবং জিং এর সমস্ত কর্মকাণ্ডের প্রমাণ পেয়ে যায় এবং পুলিশ ফোর্স নিয়ে জাওয়ের ল্যাবে মিশন চালায়। তবে জাও সোহাকে আগে থেকেই কিডন্যাপ করে নিয়ে গেছিল আর সংকে কল করে বলেছিল সোহাকে বাঁচাতে চাইলে 20 মিলিয়ন টাকা আনতে হবে। সং সোহাকে বাঁচাতে টাকা নিয়ে চলে আসে। এরপর টাকা দিয়ে দিলে জাও সোহাকে ছেড়ে দেয়, তবে জিং রেগে সোহাকে গুলি করে, কিন্তু সং আবারও সামনে এসে সোহাকে বাঁচিয়ে নেয়। তখনই বহু পুলিশ চলে আসে এবং জাও আর জিংকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর দেখি সোহা সং এর ট্রিটমেন্ট করছিল। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন সোহা এসে দেখে সং এখানে নেই। সোহা বুঝতে পারে সং আবারও কোনো নতুন মিশনে চলে গিয়েছে। সে একটা মিশন কমপ্লিট করে এসে এবার সোজা সোহার সাথে দেখা করতে চলে আসে। সোহা তাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল এবং সংও তার মনের মতো একটা মানুষ পেয়েছে। তারা দুজনই খুবই তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার প্ল্যান করে। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ডিয়ার, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা লাইক করে দাও ডিয়ার। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।